আমরা দেখতে পাচ্ছি শুধু আমার শহরে নয়, রাজ্যে নয়, পুরো দেশ এবং পৃথিবী জুড়েই আজকের যে বিষয়, খুব স্পর্শকাতর বিষয়, দর্শন শুধু একটি সামাজিক ব্যাধি হিসেবে নয়, মহামারী রূপে ছড়িয়ে পড়ছে। তো প্রশাসন এবং অন্যান্য ফোরাম বাদ দিয়েও আমাদেরও তো কিছু করার আছে। মহিলা কমিশন থেকে স্বতন্ত্র হয়েও বলছি, ব্যক্তি মানুষ হিসেবেও আমাদের কিছু ভূমিকা থাকছে। আপনারা শিক্ষক শিক্ষিকা, আপনাদেরও দায়িত্ব থাকছে। যারা ছাত্র এসেছো তাদেরও আমি খুব আনন্দিত যে অনেক ছাত্র এখানে জয়েন করেছে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে ছেলেরা, মেল পার্টিসিপেন্ট যত বেশি হবে তত হয়তো টেকঅ্যাওয়েটা বেটার হবে। অর্থাৎ তারা তাদের জায়গা থেকেও তাদের সম্মান, শ্রদ্ধা, মানুষকে দেখা, বিশেষ করে মেয়েদের দেখার ধরন অনেকেরই হয়তো সঠিক। যদি কোথাও কারো ত্রুটি থেকে থাকে, সে এর মধ্যে দিয়ে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করে নিজের ত্রুটির জায়গাগুলোকে সারাতে পারবে, বা অন্যদের মধ্যে ত্রুটি দেখলে সেখানে সে কাউন্সিলরের ভূমিকায়ও কাজ করতে পারবে। তো এইভাবেই তো জিনিস বিস্তৃত হয়, একটা পরিসর থেকে আর একটা পরিসরে যায়, আরো ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ে। এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা মহিলা কমিশন সম্পর্কে নিশ্চয়ই সবাই জানেন, সে কথাগুলো আমাদের অন্যান্য সদস্যরা বলবেন পরে। আমরা সরাসরি বক্তব্যে যাব। যাওয়ার আগে আমি একটু জানতে চাই, যদি বলেন কোন কোন কলেজ থেকে শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এসেছেন, প্রতিনিধিত্ব করছেন, একটু যদি নিজেদের পরিচয় দেন। বসে বলুন, বসে কথা বলুন। পেজটা দিন, অন করে নিন। নমস্কার ম্যাডাম, আমরা এসেছি সেট আনন্দম জয়প্রিয়া কলেজ থেকে। আমরা দুজন শিক্ষক শিক্ষিকা এসেছি এবং আমাদের সঙ্গে 5 জন ছাত্রী আছে। ধন্যবাদ। পরবর্তী। নমস্কার ম্যাডাম, আমি সুনীল কুমার দাস, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন থেকে এসেছি। আমার সঙ্গে 20 জন ছাত্রী রয়েছে। বাহ, ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমরা 4 জন টিচার এসেছি বঙ্গবাসী কলেজ থেকে, এবং আমাদের সঙ্গে 6 জন ছাত্রী, 2 জন ছাত্রী। আচ্ছা, ছাত্রছাত্রী মিলে মোট 8 জন। ধন্যবাদ আপনাদের। আর কোনো কলেজ? আমরা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে ও, মনীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমরা শিক্ষক শিক্ষিকা 4 জন এসেছি, আর ছাত্রছাত্রীদের বলা হয়েছে তারা আসছে। আচ্ছা, আর কোনো কলেজ বাকি রইল? নমস্কার ম্যাডাম, আমরা সারদা মিশন কলেজ থেকে এসেছি। সারদা মিশন থেকে কে বলছেন? দাঁড়ান। আচ্ছা, আমরা 2 জন টিচার আছি আর 9 জন স্টুডেন্টস আছে। টিচার কারা? আপনি টিচার? আর হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট আমরা। আচ্ছা, খুব ধন্যবাদ। সারদা মিশন আমার কলেজ, হয়তো জানেন হয়তো জানেন না, আমি গিয়েছিলাম কলেজে। যাই হোক, আর কোনো কলেজ? নমস্কার ম্যাডাম, আমি দেবলীনা। আমরা এসেছি গুরুদাস কলেজ থেকে। গুরুদাস কলেজের উইমেন সেলের পক্ষ থেকে আমরা 4 জন টিচার এসেছি এবং আমাদের সাথে 15 জন ছাত্র এবং ছাত্রী রয়েছে। খুব ধন্যবাদ, ভালো থাকুন। আচ্ছা, আমরা এবার বিষয়ে যাই। আসলে পরিচয় না হলে কথা বলতেও একটা আড়ষ্টতা কাজ করে। উভয় পক্ষের সঙ্গেই উভয় পক্ষের মত বিনিময়, তো আলাপটা তো হতে হবে আগে। ছাত্রছাত্রীদের সমবেতভাবেই অভিনন্দন জানাচ্ছি। সকলের নাম প্রশ্নের সময় পাবো, আশা করবো অনেক প্রশ্ন আসবে। আজকের বিষয়ে যাওয়ার আগে একটু কোন কোন জায়গা ছুঁয়ে যাওয়া যায় সেটা ভাবছিলাম। তো ভাবতে ভাবতে মনে হলো, ধর্ষণ কি সত্যিই আজকের সমস্যা? আমাদের বেঁচে থাকার ইতিহাসের সঙ্গে কি এর কোনো সম্পর্ক নেই? নিশ্চিতভাবে আছে। এবং পরম্পরা দেখা যাচ্ছে, পরম্পরায় আমাদের সাহিত্য, সমাজ ব্যবস্থা,
পুরুষতন্ত্র এই প্রত্যেকটা ইউনিট আলাদা করে এই ধর্ষণের যে ক্লাইম্যাক্স, মানে ধর্ষণ হয়ে যাওয়াটা তো বড় কথা নয়, এই পর্যন্ত পৌঁছানো, তার জন্য যে দেখার পার্সপেক্টিভ সেটা কিন্তু তৈরি করে দিয়েছে। কিভাবে? খুব সাংঘাতিক প্রশ্ন আসতেও পারে যে এটা কি করে সম্ভব। আমি আমার বক্তব্য আমার মতো করে একটু বলার চেষ্টা করছি, প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলবেন। মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক কান্ট্রি, তার একটা গল্প বলি, এটা দিয়েই শুরু করি। নাওল এল সাদাবি একজন লেখকের নাম। তিনি মহিলা লেখক। মহিলা বলতে হচ্ছে কারণ লেখকের কোনো জেন্ডার হয় না, মহিলা বলতে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য। তিনি একটি বই লিখেছেন 1980 সালে, বইটির নাম মাইলস। এই বইটিতে কি আছে? তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেটা কি? তিনি যখন 7-8 বছরের বালিকা মাত্র, তখন তার মা আর তিনি মাঝরাতে ঘুমোচ্ছিলেন, ন্যাচারালি সবাই ঘুমোয়, সেই রকম সময় একটি বাচ্চা হঠাৎ দেখে দুজন ছায়ামূর্তি তার দুটো উরু ফাঁক করে দিচ্ছে এবং ব্লেডের মতো ধারালো কিছু অস্ত্র দিয়ে তার জমিচ্ছদ আলগা করে আনছে। সঙ্গে রয়েছে তার মা এবং ঠাকুমা। এই বিষয়টাকে বলা হয় খতনা, নারী খতনা। অনেকে হয়তো জানেন। তো এটা কেন করা হচ্ছে? যাতে তার সেক্স অর্গান কেটে ফেললে তার ভেতরে জৈব ক্ষুধা বা যৌন ক্ষুধা কখনো না তৈরি হয়। সেই ঘটনা নিয়ে ভবিষ্যতে এই মহিলা, এই মেয়েটি, এই নির্যাতিত তরুণী একটি বই লিখে ফেলেছেন মাইলস নামে, এবং তিনি একজন চিকিৎসক হয়েছেন। তার ফাইট এক অসামান্য ফাইট। যদি সম্ভব হয় বইটি আপনারা সংগ্রহ করে পড়বেন। তার ওই বিবরণ, সেই রাতের বিবরণ কিন্তু সারাটা জীবন ধরে তিনি, তার একটা ট্রমা ছিল, তিনি ফাইট করেছেন, উইনোভার করেছেন, জয় করেছেন নিশ্চিত। একজন ওরকম কনজারভেটিভ দেশ থেকে তিনি চিকিৎসক হয়েছেন, ওই বইটা লিখে উঠতে পেরেছেন। তারপরেও কিন্তু তিনি বলছেন তার ট্রমা তিনি ক্যারি করছেন। তার মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হয় ওরকম দুটো ছায়ামূর্তি আসছে এবং তার সঙ্গে ওই একই আচরণ করছে। এই ট্রমা থেকে কিন্তু তিনি বেরোতে পারেননি। এর পেছনের কারণ কি? এর পেছনেটা কে তৈরি করলো? মা ঠাকুমাই তো শুধু নিয়ে আসেননি। মা ঠাকুমা একটা সংস্কারের শিকার হয়েছেন, ভিকটিম হয়েছেন। অর্থাৎ নারীকে, তার সেক্সকে সাংঘাতিক বিপদ বলে মনে করা হচ্ছে, সেই কারণে তার সেক্স অর্গান কেটে বাদ দিয়ে দাও। এবং কি পদ্ধতিতে কাটো? একেবারেই চিকিৎসকের দ্বারা নয়, কোনো সুস্থ চিকিৎসক এটা করবেন না। হাজারি বলা হয় তাদের, যারা এই ধরনের কাজ করেন। খানিকটা হাতুড়ে চিকিৎসকের মতো তারা সরাসরি এসে এই কাজগুলো করেন বাড়িতে বাড়িতে। এর ফলে কি হয়? একটি মেয়ের সেপটিক হয়ে যেতে পারে, সেপ্টিসেমিয়ায় মরে যেতে পারে। কারো কপাল ভালো থাকলে সে বেঁচে যায়। তাকে এরপর 40 দিন ধরে ওই দুটো উরু দড়ি বেঁধে রাখা হয় এবং শুইয়ে রাখা হয়। কেন? যাতে সে তার ওই যে অংশটা কেটে দেওয়া হয়েছে সেটা জোড়া লাগে। একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজগুলো করা হয় এবং ঘরোয়া কিছু টোটকায় তার ব্যথা কমানোর চেষ্টা করা হয়। মেয়েটি প্রতিনিয়ত যন্ত্রণায় তাড়িত হয়, সে চিৎকার করে, সে কাঁদে, কিন্তু তার জোরে কাঁদা বারণ, কারণ তাতে পাড়ায় খবর উঠে যাবে যে তার ঘটনা হয়েছে। এই বিষয়টিও আবার গোপন করে করে চুপি চুপি করা হয়। তো এই হচ্ছে যেখানে ব্যবস্থা, এইরকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমি শুধু এই কথা বললাম যে এটা পৃথিবীতে একমাত্র মধ্যপ্রাচ্যে ঘটছে এটা নয়। বছর 15-16 আগে বাঙ্গালোরের একটি আলোকমণ্ডিত শহরেও আমি এরকম একটি বিজ্ঞাপন দেখেছিলাম, এখানে খতনা করা হয়। তো তারপর যা যা হবার তা তা হয়েছে, কিন্তু এই বিষয়টি বিজ্ঞাপিত ছিল কিন্তু। অর্থাৎ কোনো ধর্মে কোনোভাবে এখনো এটা রয়ে গেছে। কাদের করতে হয়? মেয়েদের, পুরুষের কিন্তু নয়। বারবার আজ নারী পুরুষ কথাগুলো আসবে, বারবার উল্টো দিকে দাঁড় করিয়ে কথা বলতে হবে, কারণ পার্সপেক্টিভটা পুরুষের চোখ দিয়ে তৈরি হয়েছিল। সেটা পুরোনো কাল বলুন,
পুরাণ বলুন, দর্শন বলুন, ইতিহাস বলুন, সর্বত্র। আমি বলতে চাই যা যা রুশো, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন, যারা পলিটিক্যাল সায়েন্স পড়ান, যারা ফিলোসফি পড়েন এবং পড়ান, তাদের কাছে এবং আপামর শিক্ষিত মানুষের কাছে যা যা রুশোর নামটি খুব পরিচিত। এই ফোনটা একটু অফ করে দাও। তো তিনি কি করেছেন আমরা জানি, তিনি বেসিক্যালি, একেবারে বাচ্চারা রয়েছে এখানে, খুব ডিটেল যাওয়ার দরকার নেই, প্রকৃতির মধ্যে শিক্ষার কথা বলেছেন। এটা গেল তার শিক্ষা সংক্রান্ত দর্শনের কথা। এর বাইরে কিন্তু তিনি নারীদের জন্য কিছু কথা বলেছেন। সেটা যদি আমরা তাকাই, তার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু পরিষ্কার সুস্পষ্ট ভাগ রয়েছে, পুরুষ কি করতে পারে, নারী কি করতে পারে। তিনি বলছেন, আমি তাকে কোট করছি, নারী জন্ম থেকে স্বাধীন নয়, পুরুষের অধীন। যদি কোনো নারী স্বাধীনভাবে জন্মায়ও, তার কর্তব্য হবে পুরুষের অধীন হওয়া, পুরুষ তাকে অধীনস্থ করবে। এটা হলেই সমাজ সুস্পষ্টভাবে, সুন্দরভাবে তার সামাজিক কাজ পালন করবে বলে মনে করা হচ্ছে। আমি একজন দার্শনিকের কথা বললাম, আমি যদি খুব ভুল না করি, আমাদের আমরা অনেকেই দ্বিতীয় ঈশ্বর মনে করি কাকে? আমাদের বাংলায় আমরা রবি ঠাকুরকে, বা বিশ্বে তার অনেক অবদান, তার সম্পর্কে কোনো কথা আমাদের বলাই হয়তো ঔদ্ধত্য, কিন্তু তার দেখাতেও কিন্তু একদেশদর্শিতা আছে। আমরা অন্য লেখায় বাদই দিলাম, তার সভ্যতার ইতিহাস যদি পড়ি, বা তার ইউরোপ যাত্রীর ডায়েরি যদি পড়ি, বা তার কিছু কবিতাও যদি উদাহরণ হিসেবে এখানে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখাটা খানিকটা বদলাবে। তিনি কিন্তু বলছেন, খুব পরিষ্কার করেই বলেছেন, নারী যদি পুরুষের সমকক্ষই হতো, তাহলে তো সে সেই শক্তি নিয়েই জন্মাতো। প্রকৃতি তাকে সেই সুযোগ করে দেয়নি। তাই নারীর কাজ কল্যাণী রূপে ঘরে, পুরুষের কাজ বাইরে। আজকের দিনে দাঁড়িয়ে এই সত্যটা কতটা সত্য? নারী এবং পুরুষ সমকক্ষ হয়ে কাজ করছেন। আপনারা সবাই কাজের মধ্যে আছেন, আমরা সবাই কাজ করছি, এবং যতদিন না নারী এবং পুরুষ সমানভাবে কাজ করতে পারবে, ততদিন সমাজের এই বিভাজন যতদিন না যাবে, ততদিন এই মহামারীগুলোর হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আমরা এই যে এত বেশি এম্পাওয়ারমেন্টের কথা বলি, সেটা কেন বলি? মহিলাদের ঘর থেকে বার করার জন্য, তাদের সশক্তিকরণ চাই আমরা। তো সেখানে দাঁড়িয়ে সেদিনের দেখায় রবি ঠাকুরের যা দর্শন ছিল, আমার বিশ্বাস, এবং নিশ্চয়ই আপনারা সহমত হবেন, আজ যদি তিনি থাকতেন, তিনি নিশ্চয়ই অন্য কথা বলতেন। বারবার আমরা তাকে দেখেছি, তিনি ভেঙেছেন নিজেকে, আবার করেছেন, নতুন করে উঠে দাঁড়িয়েছেন, নতুন দর্শনের জন্ম দিয়েছেন। তো এই বিশ্বাস নিশ্চিতভাবে রাখা যায়, আজকের দিনে দাঁড়ালে তিনি সে কথা বলতেন। আমরা যদি তার, সবাই জানবো, আমরা চিত্রাঙ্গদার কথা বলি, লাইন্স আমার মনে নেই, কেউ যদি আমাকে লাইন্স গুলো বের করতে পারেন। সেখানে বলা হচ্ছে যে নহি দেবী নহি আমি সামান্য রমণী। তাহলে হ্যাঁ লাইন্স গুলো আমার মনে নেই, বিষয়টা বলছি। তাহলে আমি কি? আমি কিন্তু পুরুষের সমান হতে পারি, আমি কিন্তু তার সহচর হয়ে কাজ করতে পারি, অর্থাৎ আমি তার সহচরী হতে পারি, যদি তিনি চান। বারবার এই কথাটা বলা হয়েছে, যদি তুমি চাও। অর্থাৎ নারীর নিজের কোনো ইচ্ছে নেই, পুরুষ চাইলে তবে তিনি তাকে সাহায্য করবেন, পুরুষ চাইলে তিনি তার সহচরী হবেন। এখানে আমাদের আপত্তি। নারী নিজের দায়িত্বেই নিজের ভূমিকা পালন করতে যথেষ্ট তৎপর, যথেষ্ট সহায়ক। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, যদি রাখতে হবে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তুমি, পাবে তবে তুমি চিনতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। ওই যদিটাতে আমাদের আপত্তি। যদি পাশে রাখতে হবে কেন? মেয়েরা কি নিজে থেকেই এসে দাঁড়াতে পারেন না? নিজের হাত শক্ত করে অন্য একটি হাত ধরতে পারেন না? নিশ্চয়ই পারেন। আবার বলছি, সাধারণ মেয়ে কথা যদি ভাবেন,
মালতী, সাধারণ মেয়ের মালতী, মনে আছে নিশ্চয়ই সকলের। সব্যসাচী, আমাকে কি আপনি লাইনগুলো দিয়ে সাহায্য করতে পারেন? একটু পড়ুন, খানিকটা অংশ একটু পড়ুন। আপনি পড়ুন, আপনি পড়ুন। না না, আপনি পড়ুন না, একজন পড়লেই তো জাস্ট লাইনগুলো ছেলে মেয়েদের বলছি, একটু ভালো করে আবার নতুন করে পড়ো, নতুন করে বোঝার চেষ্টা করো। আসলে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি, কোনটা আমাদের জায়গা, কোথায় আমাদের সাহিত্য, দর্শন, সমাজ, চলচ্চিত্র আমাদের কোথায় নির্দিষ্ট করে রেখেছে আমাদের অবস্থান। তোমরা সবাই রবি ঠাকুর পড়ো, নিশ্চয়ই পড়ো, নিশ্চিতভাবে পড়বেও যদি না পড়ে থাকো। আমি বলছি আবার এই কবিতাগুলো পড়ো, নতুন আলোয় দেখো। আমি মাঝখান থেকে পড়ছি। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও। কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মিলেই যারা তা ধরতে পারে। কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না, না করবো এমন জোর কোথায়। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে নরেশ সেনকে, স্বদেশে যা পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিলাম সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলায় দিয়েছি তুলে, সেইখানে যেখানে উঠবসে উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো তারা পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে চলে যাবে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটু নিরিট অশ্রুবর্ণ দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে পিটিয়েছে। জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলাম সারা জীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি সব গল্প। শেষটাই তো হলো না, শেষ অংশটাই তো হলো না। শেষ অংশটাই অনেকটা বড়, আমি একটু একদম 4টে লাইন পড়ে দিই। বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটিশারটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। বক্তব্য হচ্ছে এখানে যে তাকে, সে স্বপ্ন দেখছে সে অনেক বড় হবে, বিশ্বজয়ী হবে, কিন্তু রবি ঠাকুর তাকে আবার ফিরিয়ে আনছেন তার সেই নারীর জাদুতে। শেষ পর্যন্ত তার অবস্থান ঘটছে নারীত্বে, তার কর্মে নয়, তার ভেতরে নারীত্ব শক্তিতে। এই জায়গাগুলোতে আপত্তি, এই জায়গাগুলোতে আমাদের দেখার ভুল বলে আমাদের আজ মনে হয়। আবার বলছি, আজ তিনি থাকলে নিশ্চয়ই সেখান থেকে নিজের
ধারণা বদলাতেন আজকের সমাজ, আজকের মেয়েদের কর্মক্ষমতা এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রবণতা দেখে বা ক্ষমতা দেখে তিনি নিশ্চিত করতেন তার অবস্থানের বদল। এখানেও আমাদের একটা অংশ, এই কথাগুলো বলতে হচ্ছে আজকের সময়ে পৌঁছানোর জন্য। একটু পুরনো সময় ছুঁয়ে এলাম আমরা। আমরা যদি বেঁচে থাকার ইতিহাস দেখি তাহলে দেখব সেই ইতিহাসের প্রথম 3টে ভাগ। প্রথম ভাগে আছে অরণ্য পর্ব, যখন মানুষ একেবারেই মুক্ত জীবনযাপন করত এবং ফলমূল খেয়ে বাঁচতে থাকত। জানা যায়, যতটুকু জানা যায় সমীক্ষায়, সেই সময় পুরুষকে তার হাত দুটো খালি রাখতে হতো, কারণ যদি কোনো পশুর আক্রমণ হয় তখন তার হাত স্বাধীন না থাকলে সে রক্ষা করতে পারবে না সঙ্গের নারীকে বা নিজেদেরও। ঠিক সেই সময়ই মেয়েদের কিন্তু ভার বহনের কাজটা করতে হতো, ভার বহন, সন্তান ধারণ। তখন মনে করা হতো সন্তান ধারণ একটা দৈব প্রক্রিয়া, ঈশ্বরের আশীর্বাদে সন্তান হয়। তখন জন্ম রহস্য জানা ছিল না, তাই সেদিন নারী পুরুষ উভয়ই কিন্তু সমান মর্যাদায় অধিষ্ঠিত ছিল। আমরা যদি পরের পর্বে যাই, আমরা দেখব কৃষি পর্ব, যেখানে প্রথম দিকে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পেয়েছি আমরা, এবং দেখা গেছে মহিলারাই বাড়ি শুধু নয় সমস্ত কিছুর অধীশ্বরী। ক্রমে সেই ইতিহাস কিন্তু বদলেছে। কি করে বদলালো? একদিন পুরুষ জানতে পারলো জন্মের রহস্য, জানলো জন্মে তার এবং তারই ভূমিকা কোনো দৈব শক্তির নয়। সেদিন থেকে কিন্তু তারা জমিও অনেক বেশি করে অধিকার করতে লাগলো। কোথাও একটা মিল পেল, জমিতে ফসল ফলে, নারীও ফসল ফলায়, এই দুয়েরই সম্পত্তির অধিকারী হলো সে নিজে, এবং মনে করলো যে এরা উভয়ই আমার সম্পদ, আমার ব্যক্তিগতভাবে আমার। শুরু হলো ব্যক্তিগত যাত্রা, এবং সেখান থেকেই কিন্তু নিঃশব্দে এক বিপ্লব ঘটে গেল। আমরা বলি ঐতিহাসিক মহাপরাজয় সেদিন থেকে শুরু হয়েছিল নারীদের। তারা তাদের আসন হারালো এবং পুরুষের অধীন হলো। যদি আমরা শেষ পর্বে আসি, আমরা দেখব সভ্যতার পর্ব। সেই সভ্যতার পর্বের শুরু একটা আছে এবং এখনো যা চলছে। আমরা আগে জানতাম একদম প্রথম পর্বে যে কোনো পুরুষ যে কোনো নারীকে ভোগ করতে পারে। আরণ্য পর্বে, সভ্যতা মাঝখানের পর্বে, কৃষি পর্বে আমরা দেখলাম জোর বাঁধা পরিবার, যাদের আমরা কোনালুয়া পরিবার বলতে পারি, অর্থাৎ একজন দাদু ঠাকুমা তারা ভাই বোন, মা বাবা তারা ভাই বোন এবং স্বামী স্ত্রী, ছেলে মেয়ে ভাই বোন এবং স্বামী স্ত্রী। এখান থেকে কিন্তু গোত্রের সূচনা হয়, গোত্রের অধিপতি তৈরি হয়, সম্পদ নিয়ে ভাগ বিভাজন তৈরি হয়। পরের ধাপে আমরা কিন্তু এক পতি-পত্নী বিয়েতে এলাম এবং আমাদের সমস্যার ধরনগুলো বদলাতে লাগলো। নারীর ভূমিকা অনেক দিন পর্যন্ত তাকে রাখা হয়েছিল বাড়ির গৃহকর্ত্রী হিসেবে, সেই সম্মান দিয়ে, যেই সম্মানে হয়তো সম্মান পুরোটা আছে কিনা জানি না, এক ধরনের দাসত্ব ছিল। অর্থাৎ তুমি পরিবারের সকলের সেবা করবে, সবার কথা শুনে চলবে, স্বামীর মনোরঞ্জনের জন্য যা যা করা সম্ভব করবে। তারপর এখনকার দিনে ঠিক এই সময়টায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা নিজের চেষ্টায় হোক, অন্য পুরুষের চেষ্টাতেও হোক, তারা কিন্তু এক ধরনের স্বাধীনতা পেয়েছে। কিন্তু যা তাদের জীবন থেকে সরে যায়নি তা হচ্ছে তার মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন। একটি চাকরি করা মেয়েকে পরিবারে অনেক কিছু কন্ট্রিবিউট করার পরেও অনেক প্রত্যাশা পূরণ করতে পারে না বলে আজও অনেকভাবে নিন্দিত হতে হয়। শুধু পরিবার না, পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী, এই ঘটনাগুলোর থেকে কিন্তু আমরা পুরোপুরি বেরোতে পারিনি। কেউ কেউ বেরোলেও সামগ্রিকভাবে এই বদলটা এখনো হয়নি, এই মানসিকতা এখনো তৈরি হয়নি। এখনো মায়েরা গিল্ট ট্রিপে ভোগেন, বাড়িতে যদি বেশিক্ষণ সময় না দিতে পারেন, কর্মক্ষেত্রে যদি বেশি সময় চলে যায়, সেজন্য যে আমার বোধহয় অনেকটা সময় বাড়িতে দেওয়া উচিত ছিল, আমি দিতে পারিনি, বাচ্চার জন্য অনেক দামি দামি উপহার কিনে আনতে হয়, এগুলো কিন্তু আছে, খানিকটা প্রথার মতো হলেও চলে আসছে। কোথাও নিজের ভেতরেই একটা অপরাধ বোধ কিন্তু নিজেকে বিপর্যস্ত করে বারবার। আমি কি ভুল করছি? আমি জানি আজকের জেনারেশন যারা বসে আছো এখানে, বাচ্চা তরুণ ছেলে মেয়ে যাদের চোখে
অনেকটা রঙিন চশমা, অনেক স্বপ্ন, তারা হয়তো এই দিনগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আমাদের থেকে তোমাদের দেখা হয়তো বদলাবে। আর ঠিক সেই জন্যেই অর্থনৈতিক স্বনির্ভরতা প্রয়োজন, নিজের কথা বলার জায়গা তৈরি করা প্রয়োজন। সেটা কিন্তু একদম শুরু থেকেই হয়, পরিবারে প্রথম থেকেই ভাগ করে দেওয়া হয়, আমি একটি ছেলে, আমি একটি মেয়ে। 13 বছরের একটি কিশোর, সে যখন পুতুল না খেলে অন্যরকম খেলা খেলে, একটি মেয়ে কিন্তু পুতুল হয়তো খেলে না, তাকে কিন্তু খানিকটা গৃহবন্দির জীবন কাটাতে হয়। সাধারণত তোমার কিন্তু বাইরে বেশি যাওয়া বারণ, রোদের তাপে ঘোরা বারণ, বৃষ্টির ছাটে ভেজা বারণ, অনেক রকম না ট্যাগ হয়ে যায় তোমার জীবনের সঙ্গে। সেই না গুলো কেন হয়? সমাজে অনেক দুর্ঘটনা ঘটে বলেই কিন্তু পরিবার পরিজন চিন্তিত হয়ে এরকম একটা ভাবনা তৈরি করে রাখেন, যা তোমাকে একটা বলয়ের মধ্যে আটকে রাখে। তোমার ব্যক্তি স্বাতন্ত্র্য তৈরি হয় না, তুমি নিজের কথা বলতে পারো না, অপেক্ষা করে থাকো। এখন হয়তো মেয়েরা চেষ্টা করে একটা গোল সেট করতে লাইফে, লেখাপড়া শেষ করে কিছু জব করব, কিছু কাজ করব, কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয়ও থাকে, আমার একটা ভালো বিয়ে হবে। এই বিয়ে হওয়াটা যেদিন বিয়ে করবোতে পৌঁছবে, সেদিন মনে হয় আর একটা ধাপ আমরা এগোতে পারবো। আমাদের মেয়েদের কেন বিয়ে হয় বলো তো? কেন বিয়ে করে না কোনো মেয়ে? সকলেরই বিয়ে হয়, আমরা বলিও তাই, ওর বিয়ে হয়েছে, ও বিয়ে করেছে বলি না। দেখবি একটি ছেলের ক্ষেত্রে ছেলেরা কখনো সচরাচর বলে না আমার বিয়ে হয়েছে, আমি বিয়ে করছি। ঠিক তেমনি ভাবেও শব্দ চয়ন থেকেও তো জীবনে সমাজের কিছু ছাপ পরিষ্কার হয়। এই শব্দ চয়ন আমরা কিভাবে করছি সেটাও কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার শরীরী ভাষা, আমার শব্দ চয়ন, আমার বাক্য নির্মাণ আমাকে কিন্তু অন্যের থেকে আলাদা করে। তো সেই জায়গা থেকে পরিষ্কার সুস্পষ্টভাবে প্রথম থেকে নিজের মনে সেই জোরটা রাখা উচিত। একটা ধর্ষণ ঘটে গেলে আমরা অনেক কথা বলি, কিন্তু ধর্ষণ যাতে না ঘটে তার জন্য যে প্রতিরোধ, তার জন্য এই ইতিহাসটুকু জানা দরকার ছিল। তোমাদের লড়াইয়ের শক্তির জন্য এই সমাজতন্ত্রকে হৃদয়ে ধারণ করা দরকার। এখান থেকে নতুন শুরু হতে পারে, এখান থেকে নতুন ভাবনা হতে পারে, এখান থেকে নতুন এগিয়ে চলা হতে পারে। তোমরা প্রত্যেকটি মেয়ে এবং প্রত্যেকটি ছেলে, আই মিন ইট, পরিষ্কার করে বলছি, প্রত্যেকটি ছেলে যদি বন্ধু হিসেবে ছোট কিছু দায়িত্ব পালন করো, নিজের ক্লাসরুমে হতে পারে, নিজের কলেজে হতে পারে, নিজের পাড়ায় হতে পারে, যদি অ্যাওয়ারনেস প্রোগ্রামও কিছু করো, যদি কিছু সচেতনতামূলক আলোচনা চলে, মত বিনিময় চলে, যদি সত্যি ব্যক্তিগতভাবে তোমরা মেয়েদের শ্রদ্ধা করো, আমার বিশ্বাস তাহলে ধর্ষণের মতো ঘটনা খুব শীঘ্রই বন্ধ আমরা করতে পারবো না। এ তো মহামারীকে ওভাবে রোধ করা যায় না একদিনে, কিন্তু খানিকটা কমিয়ে তো দেওয়া যায়। এবং সেই জন্য আমাদের মেয়েদের থেকেও বোধহয় ছেলেদের দায়িত্ব অনেক বেশি। আমি বলছি না প্রতিটি ছেলে ধর্ষণের বীজ বহন করে এগিয়ে চলে, অনেক ছেলে অনেক লিবারাল, তারা সম্মান করে, তারা তাদের সম্মানটা শুরু হবে কিন্তু পরিবার থেকে, তাদের মাকে সম্মান করা থেকে শুরু হবে, বোনকে সম্মান করা থেকে তাদের জার্নিটা শুরু হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ির বোনটাকে খুব অবহেলা করি, ছেলে মানুষই লাগে প্রথম, কিন্তু একটা সময়ের পরে কিন্তু রেসপেক্টফুল হওয়া উচিত আমার বোনের প্রতিও। সে ছোট হলেও তাকে আমি মানুষ হিসেবে শ্রদ্ধা করব, মেয়ে হিসেবে নয়, আগে মানুষ হিসেবে শ্রদ্ধা করো। নিজের মা সম্পর্কেও আমরা অনেক সময় বলি মা কিছু জানে না, ও মা এটা বোঝে না, ছেলে মানুষই করেই বলি, খুব সিরিয়াসলি বলি না। মা হয়তো সত্যি বেশ করে কোনো ক্ষেত্রে, ফোনের অনেক টেকনোলজি যেমন আমি জানি না, আমার ছেলেও আমাকে বলে অনেক সময়, এই তুমি এই সামান্য ব্যাপারটা জানো না, আর এই তো এরকম করে করে। এই বলাটার মধ্যে কখনো কখনো একটা উপেক্ষা থাকে, অর্থাৎ আমি সব জানি তুমি কিছু জানো না। এটা তো সেরকম হতে পারে না। যদি কেউ না জানে, ফোনটা একটা উদাহরণ বলছি আমি, জীবনের প্রতিটি ক্ষেত্রে মা তোমার থেকে কম জানতে পারেন, কিন্তু মা আবার তোমার থেকে অনেক বিষয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকতে পারেন। তো এই আমরা এখানে কোনো আলোচনা সভা করিনি কেন জানো? সচেতন ভাবে। এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমরা কিন্তু মনে করি এই মত বিনিময় থেকে আমরা ওদের থেকে শিখবো, যেটা আমার সদস্য সচিব বলেছেন।
তো এই শেখার তো কোনো বয়স নেই, শেখার শেষও নেই। সুতরাং কারোর থেকেই আমি বেশি জানি, কারোর থেকেই আমি কম জানি, ব্যাপারটা এমন নয়। এটা একটা লার্নিং প্রসেস, সারা জীবন ধরে এই প্রসেসের মধ্যে হাঁটতে হবে। ধর্ষণের কিছু আইনগত দিক আছে, সেই আইনের দিকগুলো নিয়ে সকলের জানা উচিত, অ্যাওয়ার্ড থাকা উচিত। সেগুলো নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে যিনি আছেন আইনি উপদেষ্টা শ্রমিক, তিনি বলবেন তোমাদের সাধারণভাবে। তারপরেও প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, কিন্তু আমরা একটা আউটলাইন দিতে পারি যে এই যে ঘটনাগুলো ঘটছে এ থেকে তোমরা কি লেসন নিচ্ছ, কিভাবে চলবে জীবনে। এ তো গেল খুব লার্জার আসপেক্টের কথা, যে আমাদের সমাজ, আমাদের দর্শন, আমাদের সাহিত্য মেয়েদের এইভাবে একটা অবস্থানে রেখেছে যাতে মনে হয় মেয়েরা ভোগ্যবস্তু। টেলিভিশনের অ্যাড গুলো দেখলে, বিজ্ঞাপন দেখলে এখনো অনেক ক্ষেত্রে তাই মনে হয়। এবং টেলিভিশনের অনেক শো বেঁচে থাকে 15 বছর ঊর্ধ্ব মেয়েদের জন্য, কারণ ধরে নেওয়া হচ্ছে তারাই আমাদের ওই কসমেটিক্স প্রোডাক্ট গুলো কেনে, তারাই বিজ্ঞাপনে সব থেকে বেশি আকৃষ্ট হয়, ছেলেদের জন্য দরকার হয় না। তো সেটাও যে খুব ইতিবাচক সেটা আমি বলবো না। শুধু প্রসাধনী দিয়ে তো একটা মেয়ের বাইরেটা সাজানো যায়, অন্তরটা সাজানো যায় কি? এই অন্তর সাজানোর জন্য লেখাপড়া করতে হবে, নিজেকে শক্ত তৈরি করতে হবে। এবং আমি তো বলি জীবনের সব ক্ষেত্রে মহিলা প্রতিনিধি আরো অনেক বেশি করে আসুক। আমি বারবার বলি যে আমাদের পার্লামেন্টেও এখনো পর্যন্ত 1/3 কেন, সমান সমান হোক। এই যে আইন যারা প্রণয়ন করেন তাদের বেশিরভাগ পুরুষ, তাদের দৃষ্টিতে দেখা সেই অনুযায়ীও কিন্তু কিছু আইন হয়। তো মেয়েরা যদি সেখানে প্রতিনিধিত্ব করেন তাহলে একটা আইন পাস করার ক্ষেত্রে মেয়েদের একটা আলাদা দেখা যোগ হবে, যেই দেখাটার সঙ্গে শুধু মেয়েরাই পরিচিত। একটা মেয়ের পৃথিবী, একটা ছেলের পৃথিবী, যতই আমরা সমকক্ষ বলি, সম্পূর্ণ আলাদা এখনো পর্যন্ত। একটি মেয়ের জীবনের পরিক্রমা আরেকটি ছেলের জীবনের পরিক্রমার সঙ্গে মেলে না, কিছুতে মিলতে পারে না। এই সামাজিক ব্যবধান আছে এবং নিশ্চিতভাবে হয়তো আরো অনেক দিক থাকবে, তবু তার মধ্যে একটা সেতু তৈরি করতে হবে আমাদের, যে ব্রিজটা থাকলে আমরা ছেলেদেরও বন্ধু হিসেবে ভরসা করতে পারবো, আমরা বিশ্বাস করতে পারবো। আমরা কি আসলে পরস্পরকে বিশ্বাস করি? ধর্ষণের মতো একটা ঘটনা কেন ঘটে? ধর্ষণ মানে কি? সোজা বাংলা কথায় বল প্রয়োগ করে একজনের উপর চড়াও হওয়া তার ইচ্ছের বাইরে। তো যেখানে ইচ্ছের বাইরে তাকে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, তার মধ্যে তো প্রেম ভালোবাসা নেই, তার মধ্যে একটা জৈবিক ক্ষুধা আছে, তার মধ্যে হারিয়ে দেওয়ার একটা লড়াই আছে। অর্থাৎ আমি জয়ী, তুমি পরাজিত, তোমাকে আমি জয় করলাম সেই মুহূর্তের জন্য। জয়টা কিসে হলো? শারীরিক শক্তিতে। মানসিক শক্তিতে কি জয় করা যায়? হয়তো সেই মেয়েটি ট্রমায় কাটালো। একটি ধর্ষিত মেয়ে, তার ধর্ষণটা কিন্তু সেখানেই থেমে থাকে না, সারা জীবনই ধর্ষণ চলে, সারা জীবনই ধর্ষণের অভিঘাত চলে। অর্থাৎ সে কিন্তু কোনোদিন আর স্বাভাবিক জীবন কাটাতে পারে না। আমরা তাকে যত আশ্বাস দিই, যত ভালো ভালো কথা বলি, সেই জানে যে তার ট্রমাটা সে কিছুতেই তা থেকে বেরোতে পারছে না। এটা একটা সাংঘাতিক সামাজিক লজ্জা থেকেও বড় কথা, সাংঘাতিক হেরে যাওয়া, সাংঘাতিক আত্মগ্লানি হয় তার ভেতরে, যে আমি পারলাম না, আমাকে এইভাবে একটি ছেলে অপমান করলো। এই অপমান বোধ কিন্তু কিছুতেই মরে না ভেতর থেকে। তো ঠিক সেই কারণে ধর্ষণের মতো অপরাধের সাজা অনেক কঠিন হওয়া উচিত। এবং আমার মনে হয় ধর্ষণ প্রতিরোধে মেয়েরা যতটা সচেতন হয়ে কথা বলবে, তার থেকে অনেক বেশি কথা বলার অধিকার ছেলেদের। তোমরা ইয়াং ব্লাড, তোমরা নিজেরা চেষ্টা করো ধর্ষণের বিরুদ্ধে মুখ খোলার। তোমরা যদি মুখ খোলো, যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হচ্ছেন, ধর্ষণ তো নারী নারীকে করে না, একজন পুরুষই একজন নারীকে ধর্ষণ করে, তো সেই পুরুষটি কিন্তু এন্ড অফ দ্য ডে লজ্জা পাবে, লজ্জিত হবে। তো আমাদের টেকাবে হচ্ছে, ধর্ষণ যদি হয়ে থাকে, হয়েছে, হচ্ছে আমরা জানি, সমানভাবে পুরুষদের সোচ্চার হতে হবে, সমানভাবে পুরুষদের উদ্যোগ নিয়ে